নীতি আয়োগের বৈঠকে যাওয়া, এই যে বৈঠকে যাওয়া, এই প্ল্যানটি কার ছিল? মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির, নাকি অন্য কারণ? কারণ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে মমতা ব্যানার্জি আগে ঘোষণা করলেও, নীতি আয়োগের বৈঠকে যাব বলে ঘোষণা করলেও, পরবর্তীকালে যাবেন কি যাবেন না এ নিয়ে তিনি দোটানায় ভুগছিলেন। যে যাব না এটাই তার মনস্থির হয়ে গিয়েছিল এক সময়, এটাই মোটামুটি শোনা যাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে তিনি দিল্লি গেলেন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন এবং সেখান থেকে মাঝপথে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি জানালেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি। তিনি ভারত ইন্ডিয়া জোটের সমস্ত রাজ্যের প্রতি যে আর্থিক বঞ্চনা করা হয়েছে সেই কথাগুলো তিনি বলেছেন, রাজ্যের বঞ্চনার কথা তিনি বলেছেন, কিন্তু তার বক্তব্য শেষ না হওয়ার আগেই স্টপ করে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে এই জায়গায় যাওয়া এবং বেরিয়ে সেই কথাগুলো বলা, মমতা ব্যানার্জি তার আগে একটা কথা বলেছিলেন যে আমি যাবো, আমার বক্তব্য রেকর্ড করতে দিলে রেকর্ড করবো, নাহলে প্রতিবাদ করে বেরিয়ে আসবো। এই সময় কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ, সাংবাদিক তারা কিন্তু বলেইছিলেন যে মমতা ব্যানার্জি এই নীতি আয়োগের বৈঠকে গিয়ে কিছু একটা কারণ দেখিয়ে প্রতিবাদ করে বেরিয়ে আসবে, এরকম একটা সংকেত কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, তিনি কেন গেলেন? কার বুদ্ধিতে? নিজের বুদ্ধিতে মমতা ব্যানার্জি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখন কিছু বিশ্লেষক তারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনাটা দিয়েছেন। কারণ কি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছিলেন, দিল্লিতে পার্লামেন্ট চলছিল, সংসদ চলছিল। অভিষেক ব্যানার্জি দিল্লি থেকে কলকাতায় আসেন, কলকাতা থেকে আবার মমতা ব্যানার্জির সঙ্গে তিনি দিল্লিতে যান এবং নীতি আয়োগের বৈঠকে মমতা ব্যানার্জি যান, আবার ওখান থেকে আসার সময় মমতা ব্যানার্জির সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন। স্বাভাবিকভাবেই কিছু বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক এইটা মনে করছেন যে অভিষেকের মস্তিষ্ক প্রসূত এই ভাবনাটা যে এই নীতি আয়োগের বৈঠকে যেতে হবে, নীতি আয়োগের বৈঠকে গিয়ে একটা প্রতিবাদ করতে হবে ইন্ডিয়া জোটের সমস্ত রাজ্যের হয়ে, আমাদের রাজ্যের হয়ে, তাহলে ইন্ডিয়া জোটের যে মুখ, সেই প্রতিবাদের মুখটা হয়ে উঠবে তৃণমূল, মমতা ব্যানার্জি, সারা দেশের মিডিয়ার একটা ফোকাস চলে আসবে তৃণমূলের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি। এই প্ল্যানটা নাকি অভিষেক ব্যানার্জি, এবং যেটা দেখা যাচ্ছে সারা দেশের মিডিয়া ফোকাস তার দিকে চলে গিয়েছে। তাহলে ইন্ডিয়া জোটকে তিনি এই বার্তাটা দিয়ে দিলেন এবং ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তিনি উঠতে পারবেন, এইটা ভাবা হয়েছিল এবং মোটামুটি একটা মিডিয়ার প্রচার তিনি পেয়ে গেলেন। অন্যদিকে এনডিএ জোটকেও খুশি করা হবে যে তাদের টাকা, কেন্দ্র সরকারের টাকা যে নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে গিয়েছে, স্বাভাবিকভাবে বিজেপির নেতৃত্বাধীন যে এনডিএ জোট, সেই এনডিএ জোটও খুশি হবে। কারণ রাজ্যের অনেক দাবি দাওয়া আছে কেন্দ্রের কাছে, অনেক অর্থনৈতিক সুবিধা দরকার আমাদের পশ্চিমবঙ্গের জন্য, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা দরকার। তাহলে সেক্ষেত্রে আবার বিভিন্ন এজেন্সির যেরকম পরিস্থিতি চলছে রাজ্যে, স্বাভাবিকভাবেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকেও একটা খুশি করার দরকার আছে। এখন সব কিছু একটা তালগোল পাকিয়ে গেল কেন? কারণ সাংবাদিকদের এসে যখনই মমতা ব্যানার্জি বলেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এর প্রতিবাদ করে ওয়াকআউট করে তিনি বেরিয়ে এসছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিজেপি এই বিষয়টিকে সিরিয়াস ভাবে নেয় এবং তারা নামিয়ে দেয় ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। এবং তিনি একেবারে পরিষ্কার করে যদি বলি, তিনি বলেন যে মমতা ব্যানার্জি আপনি সত্য বলুন। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি বলেন মমতা ব্যানার্জি আপনি সত্য বলুন। একজন মুখ্যমন্ত্রী আমি এমন দাবি করছেন, খুব দুঃখজনক যে আপনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই কথা বলার মধ্যে দিয়ে একটা খুব সিরিয়াসনেস বিষয়টি চলে আসে যে বিজেপি কত সিরিয়াসনেস নিচ্ছে, এবং আরও সিরিয়াসনেস বিষয়টি সামনে চলে আসে, সিরিয়াসনেস ভাবে নিচ্ছে বিজেপি, যে নীতি আয়োগের যিনি সিইও, তিনিও সাংবাদিক সম্মেলন করে বলেন যে মমতা ব্যানার্জির মাইক বন্ধ করা হয়নি, প্রত্যেক মুখ্যমন্ত্রীকেই 7 মিনিট সময় দেওয়া হয়েছিল, মমতা ব্যানার্জিও তার বক্তব্য রেখেছেন, তার মাইক বন্ধ করা হয়নি। এবার এই বিষয়টি এমন জায়গায় চলে যায়, ইন্ডিয়া জোটের কিছু নেতা মমতা ব্যানার্জির পাশে দাঁড়ালো, কিন্তু জোরালো কথা কেউ বলছেন না।
যেমন তামিলনাড়ুর এম.কে. স্টালিন বলেছেন যে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকম আচরণ করা ঠিক হয়নি। আবার জয়রাম রমেশ মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন যে মমতা ব্যানার্জির সঙ্গে এরকম আচরণ করা কোনোভাবেই সঠিকভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু আমাদের রাজ্যের যিনি কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনি কিন্তু বলেছেন যে মমতা ব্যানার্জির এই নীতি আয়োগের বৈঠকে যাওয়া এবং ওয়াক আউট করে বেরিয়ে আসা সবটা হচ্ছে স্ক্রিপ্টেড, অর্থাৎ আগে থেকে প্ল্যান করা, পরিকল্পনা করা। এখন অধীর চৌধুরী কংগ্রেস নেতা, তার বক্তব্য কিন্তু জোরালোভাবে এখন পর্যন্ত জানা যায়নি যে কংগ্রেসের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব খণ্ডন করেছেন, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত মিডিয়াতে আসেনি, আমরাও পাইনি। জয়রাম রমেশ যদিও মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন মৃদুভাবে, কিন্তু তেমন জোরালোভাবে নয়। এখন মমতা ব্যানার্জি যেটা চেয়েছিলেন, বা যার প্ল্যানেই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানে হোক বা তৃণমূলের অন্যান্য কারো প্ল্যান, যার প্ল্যানেই হোক, এই যে যাওয়া এবং ওয়াকআউট করে বেরিয়ে আসা, এই যে মমতা ব্যানার্জি আগেই বলে ফেলেছিলেন যে আমি যাব, বক্তব্য রেকর্ড করতে দিলে করবো, ধার প্রতিবাদ করে বেরিয়ে আসবো, এখান থেকেই কিন্তু বিশেষজ্ঞরা আগেই বলে দেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন যে মমতা ব্যানার্জি এরকমটা করবেন। এর ফলে কি দাঁড়ালো? মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের কাছে তার যে বিশ্বাসযোগ্যতাটা ছিল, সেটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে অনেকটাই কমে গেল। এমনিতে মমতা ব্যানার্জি বলেন যে ইন্ডিয়া জোটকে নাকি নিয়ন্ত্রণ করছে সিপিএম, তো যাই হোক, কিন্তু তার যে বিশ্বাসযোগ্যতা ইন্ডিয়া জোটের কাছে, বিশেষ করে কংগ্রেস এবং রাহুল গান্ধীর কাছে, তাদের বিশ্বাসযোগ্যতা অনেকটা কমে গেল। যদিও অধীর চৌধুরী বলেছেন যে রাহুল গান্ধীর উত্থান, এই যে কংগ্রেস এবার 99টি আসন পেয়েছে লোকসভায়, এর ফলে কংগ্রেসের নেতৃত্ব ইন্ডিয়া জোটের উপর একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে, এটা মমতা ব্যানার্জি সহ্য করতে পারছেন না, ঈর্ষাপরায়ণ হচ্ছেন, এটা অধীরবাবু অভিযোগ করছেন, যার ফলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব তিনি মেনে নিতে পারছেন না। তো যাই হোক, ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা আরও একটু কমে গেল বলে বিশেষজ্ঞ মহল কিন্তু মনে করছে, রাজনৈতিক বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশ্লেষকরা। আবার এনডিএ জোট, এই যে গিয়ে একটা বার্তা দেব যে আমরা তোমাদের কেন্দ্রীয় সরকারের যে নীতি আয়োগের বৈঠকে এসেছি, এর ফলে কেন্দ্রের যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে একটা বার্তা দেওয়া যে আমরা তো এসেছি আপনাদের ডাকা মিটিংয়ে, অতএব আমাদের রাজ্যের কিছু দাবি দেওয়া সেগুলো আপনারা দিন, আমাদের আর্থিক সুযোগ সুবিধা দিন, বা বিভিন্নভাবে এজেন্সির যে চাপ সেগুলো বুঝতেই পারছেন। তাহলে সেই জায়গা থেকে যে একটা নরম মনোভাব দেবে, সেটাও কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ বিজেপি খুব সিরিয়াসভাবে নিয়েছে এই বিষয়টিকে। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির এই যে নীতি আয়োগের বৈঠকে যাওয়া এবং ওয়াক আউট করে বেরিয়ে আসা, এর ফলে কি তার রাজনৈতিকভাবে লাভ হবে নাকি ক্ষতি হবে? আমার বন্ধু, আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট জানাবেন। আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সবার প্রতি অনেক অনেক আন্তরিক শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে মমতা ব্যানার্জির লাভ হলো নাকি ক্ষতি হলো রাজনীতি। ধন্যবাদ, ভালো থাকবেন।